লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার বাকিরা নীরা দূরে নাম ছিল তার গুলবাহার। ফেস না দেখানোর কারণটা হচ্ছে আমি ওখানে চাইছিলাম যে সবাই যার যার মতো করে তার কল্পনার গুলবাহারকে লাইক ইমাজিন করে নেয়। অনেকে দেখলাম যে বলতেছে বাকের ভাই আর বাকের আলী একটা জায়গা নিয়ে আসতেছে। এটা আসলে আমার যে প্ল্যানটা ছিল বা আমার যেটা আইডিয়া ছিল সেটা হচ্ছে যে আমি এখানে হোসনে আরা গুলবাহারকে বেশি প্রায়োরিটি দিয়েছি, কিন্তু আমার ওই স্টোরিটা বিল্ড আপ করার জন্য একটা ক্যারেক্টার দরকার যাকে আমরা সবাই চিনি। বাকের আলীর আদরমে গুলবাহার, প্রথমে দুজনকে অভিনন্দন জানাচ্ছি, কারণ সামাজিক মাধ্যম সহ সব জায়গায় গানটির প্রশংসা হচ্ছে এবং মেয়েরা নিজেদেরকে রাতারাতি গুলবাহার ভাবতে শুরু করেছে আর ছেলেরা খুঁজছে যে আমার গুলবাহারকে। তো একদম প্রথমে জানতে চাই যে এই গানটার আসলে সৃষ্টির পেছনের গল্প, যে কখন কনসেপ্টটা মাথায় আসলো, তারপরে কি হলো প্রসেস, একটু যদি আপনি বলেন। এইটা হচ্ছে গুলবাহার একটা এক্সপেরিমেন্টাল লেখা ছিল আমার। সো এটা 2-2.5 বছর আগের, তো সো ক্লিয়ার করে কোনো কিছু আমার মনে নেই খুব একটা, কিন্তু যতটুকু বলতে পারি সেটা হচ্ছে যে কোনো একটা হারিয়ে যাওয়া একটা প্রেম কাহিনী হয়তো বা, যেটার সাথে আমরা সবাই পরিচিত, সবারই সেই গল্পটা জানা, অ্যান্ড ওইভাবেই সৃষ্টি হয়েছে আসলে, মানে স্পেসিফিক কোনো রিজন বা কোনো কারণ নাই। তারপর শুভেন্দু দার সাথে কিভাবে কমিউনিকেশন হলো, এবং গানটা আপনারা আগেও কাজ করেছেন দাঁড়ালে দুয়ারে, ওখানে কিভাবে কানেকশনটা হলো বা শুভেন্দু দাকে কনভিন্স করলেন কিভাবে? শুভেন্দুদের সাথে এটা খুবই মানে অদ্ভুত। গানটা যখন মানে আমি বানাইলাম, তারপর হচ্ছে হঠাৎ করে আমরা তখন কলকাতাতে একটা শোতে গেছিলাম শুভেন্দুদের সাথে। সো ওখানে যাওয়ার পরে শুভেন্দুদের সাথে আমার লিফটে দেখা হয়েছে। লিফটে দেখার পরে আমি দাদাকে বলছি, দাদা আমি একটা গান লিখছি, গানটা আমি তোমাকে শোনাইতে চাই, আমি গানটা তোমার সাথে করতে চাই। দাদা বলছে হ্যাঁ, আমরা বাংলাদেশে যে এটা বসবো এটা নিয়ে। তারপর বাংলাদেশে গেলাম, যখন আসছি দাদা স্টুডিওতে গেছি একদিন, যাওয়ার পরে দাদাকে গানটা শোনাইলাম। সো ওই দিনে আমরা একটা ডেমো বানাইছি কোনোভাবে। তার সেটাও বোধহয় লিফটের ঘটনার 1 বছর পর লিফটের ঘটনা 1 বছর পর। তারপর হচ্ছে আমরা যখন ডেমো বানাইছি, তারপর আমরা অনেকদিন একটা ব্রেক ছিল আমাদের, মানে আমরা মানে লাস্ট ইয়ারে ডেমোটা করা। সো তারপরে যে অল্প অল্প একটু 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 করতে করতে ফাইনালি আমরা 2 মাস আগে গানটা ছাড়তে পারছি আর কি। দাদার কাছে যাচ্ছে, লিফটের ঘটনাটা কি? লিফটের ঘটনা আমাদের আসলে কনসার্ট ছিল কলকাতাতে, কোকি স্টুডিওর কনসার্ট ছিল। সো তখনই বলছিল যে একটা গান আছে দাদা, এটা আমি করব এবং মানে আমি তোমার সাথেই করব, না করলে এটা হবেই না, মানে না করলে আমি এটা করবই না, ঠিক আছে? এটা একটা অধিকারের জায়গা থেকে, আর মানে আমার নিজেরও মানে এর আগে তো দাঁড়ালে দুয়ারতে ওকে নিয়ে কাজ করেছি। সো ওই জায়গায় সম্পর্কের জায়গাটা, ভালোবাসার জায়গাটা এবং মিউজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর যে জায়গাটা, ওইটা তো আগে থেকেই ছিল। আর ও মানে নিজেও অনেক প্রতিভাবান, মানে ওর লেখা, ওর মানে অরিজিনাল সংস যেগুলোই আছে, সো সেটা আমারও অনেক পছন্দের। এবং গুলবাহার যখন আমি প্রথম দিন শুনি, সেদিনই আমি সোল্ড, এবং ওই দিনই স্টুডিওতে যখন শোনায় তখনই আমি গিটারটা হাতে নিই, ওটা একটা ডেমো বানাই, এবং আমার মনে অনেক মাস আমরা ওই ডেমো শুনেই কাটানো আমাদের, এবং ডেমো শুনেই মনে হয়েছে যে এটা শেষ করা দরকার। হ্যাঁ, একটু ঈশান ভাই থেকে শুনতে চাই যে যেহেতু ক্যারেক্টার বেসড একটা গান, এই ধরনের গান খুবই কম, আবার একই সাথে একটু মানে টাফও মনে হয় যে একটা ক্যারেক্টারকে এস্টাবলিশ করা, দর্শক অডিয়েন্স কিভাবে নেবে। তো গুলবাহার নামটাই কেন হলো, বা এটার পেছনে যদি একটু ছোট করে বলেন। হ্যাঁ, ক্যারেক্টার নিয়ে লেখাটা এটা আসলে একটু টাফ। এটা আসলে টাফ কারণ আমি নিজেও অনেক টাফ, মানে আমার মনে হয়েছে যে লেখাটা টাফ, কারণ আমি যে একটা গল্পের মতো করে লিখতে যখন যাচ্ছিলাম, তখন মনে হচ্ছে যে মানে একটা স্টোরি বিল্ড আপ করতে গেলে অনেকগুলো ক্যারেক্টার দরকার। এখন স্বাভাবিকভাবে আমি সবগুলো ক্যারেক্টারকে মানুষের কাছে পৌঁছাতে পারবো না। সো ওইটার জন্য নাম সিলেকশন বা সব কিছু, সো ওইটা একটা জিনিস ছিল যে আমি এখানে ফার্স্ট লাইনে মানে একটা গল্পটা বানানোর জন্য আমার মনে হচ্ছে শুরুতে আমার একটা প্লেস দিয়ে শুরু করা উচিত। সো লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, যেখানে আমি প্রথমে গুলবাহারকে নিয়ে আসতেছি না, তার বাবাকে নিয়ে আসছি, সেটা হচ্ছে বাকের আলী, যিনি কিনা পান খায়। ওই একটা পুরান ঢাকারই একটা ক্যারেক্টারের মতো করে চিন্তা করছি। সো অনেকে দেখলাম যে বলতেছে বাকের ভাই আর বাকের আলী একটা জায়গা নিয়ে আসতেছে। এটা আসলে আমার যে প্ল্যানটা ছিল বা আমার যেটা আইডিয়া ছিল সেটা হচ্ছে যে আমি এখানে হোসনে আরা গুলবাহারকে বেশি প্রায়োরিটি দিয়েছি, কিন্তু আমার ওই স্টোরিটা বিল্ড আপ করার জন্য একটা ক্যারেক্টার দরকার যাকে আমরা সবাই চিনি, অ্যান্ড ওই নামটা মানুষের মাথায় অলরেডি সেট আছে। সো ওই জায়গা থেকে আমার বাকের নামটা চুজ করা। সো মানে ওই বাকের আলীর থেকে স্টোরিটা ওইভাবেই আসছে আর কি, যে বাকের আলীর মেয়ে গুলবাহার, তার প্রেমে আমি কেমনে পড়ি, তারপরে মানে কিভাবে হয় একটা কাল্পনিক ভাবে কিভাবে লেখা যায়। সো ওই স্টোরির মতো করে লেখার পরে তারপরে এটার লাইক এইভাবে আস্তে আস্তে লাইক পুরো জিনিসটা শেষ হয়েছে আর কি। জি, একটু ভিজুয়ালের দিকে যাই, যেহেতু বাকের ভাই থেকে বাকের আলী বলছিলেন, হুমায়ুন আহমেদের হয়তো একটা ইন্সপিরেশন আছে। হ্যাঁ, এবং তারপর যারা দেখছেন তারাও বলছেন যে 90 দশকে ফিরে গেছে, যারা 90s কিড রয়েছে তারা তো ভালো লেগেইছে। তো এই বিষয়টি যে আসলে ভিজুয়ালাইজ করা হলো একদম পুরনো ঢাকার সেই ঐতিহ্যবাহী গলি কানাগলি আমরা যেগুলো দেখি,
এই প্ল্যানটা কিভাবে আসলো যে আমরা ভিডিওটা পিকচারাইজেশন এভাবে করব? এটা হচ্ছে ওই যে বাকের নামটা থেকে। সো যখন আমি দেখলাম যেখানে মানে হোস্তেরা গুলবারের বাবাকে আমি বাকের বানিয়ে দিয়েছি, সো তারপরে মনে হচ্ছে যে যেহেতু বাকের ক্যারেক্টারটা এখানে আসছে, সো যদি আমি মানুষের সাথে আরো ভালোভাবে কানেক্ট করতে চাই আমার গানটার মাধ্যমে, তাহলে আমার এখানে ওই কেন আমি ওই গানটা ফিরে নিয়ে আসতেছি, হাওয়া মে উঠতে চাই। সো আমার এটা ওইখান থেকে, মানে এটা যে খুবই প্ল্যান করে কিছু হয়েছে বা আমরা খুবই বুঝতে পারছিলাম এরকম না, আসলে এটা হঠাৎ করে হয়ে গেছে। কিন্তু ওইটার একটা হয়তো বা মানুষ যে সাদৃশ্যতা পাচ্ছে এটার সাথে হয়তো বা কোনো না কোনোভাবে মিল থাকতেও পারে। সো এটা আসলে ক্লিয়ার করতে চাই না পুরোপুরি, সাসপেন্স থাকুক যে হ্যাঁ বাকের ক্যারেক্টারটা ওইটা না, কিন্তু বাকের নামটার সাথে সবাই আমরা পরিচিত। সো ওইটার একটা কানেকশন আছে হয়তো মানুষকে কানেক্ট করবে। হ্যাঁ, connect করবে। এবং হাওয়া মে উঠতে যায় যেহেতু বাকের ভাই থিম মিউজিক ছিল, কোথাও কেউ নেই নাটকে। একটু জানতে চাচ্ছি গুলবাহার সম্পর্কে, যে গুলবাহারকে আমরা দেখেছি বা তার ফেসটা দেখানো হয়নি, এটা নিয়ে একটু অনেকের আক্ষেপ আছে, অনেকে ওর প্রশংসা করছে যে না দেখায়নি, তাহলে আমরা যার যার কল্পনা মতো ভেবে নিতে পারবো। এই জায়গাটা একটু বলবেন কিনা, পাশাপাশি আপনার গুলবাহার সম্পর্কে একটু আমরা জানবো কিনা? আচ্ছা, ফেস না দেখানোর কারণটা হচ্ছে আমি ওখানে চাইছিলাম যে সবাই যার যার মতো করে তার কল্পনার গুলবাহারকে লাইক ইমাজিন করে নেয়, কারণ অলরেডি স্টোরির মধ্যে, গানটার মধ্যে অলরেডি স্টোরিটা আছে। সো মানে ওই স্পেসটা যদি আমি অডিয়েন্সকে না দিই, তাহলে তো অডিয়েন্সের চিন্তা করার বা কল্পনা করার কোনো জায়গা থাকবে না। সো ওইখান থেকে আসলে গুলবাহারের ফেসটা রিভিল করবো না, সেটা মানে ভাবছিলাম আমরা সবাই। তারপরে হচ্ছে মানে এখন মনে হচ্ছে যে এটা ভালো আইডিয়া ছিল, কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে গুলবাহারকে যদি আমি রিভিল করে দিই, কাউকে যদি আমি দেখাই, হয়তো বা কারোর কাছে সেটা ভালো লাগবে, আর কারোর কাছে সেটা ভালো নাও লাগতে পারে। সো অডিয়েন্সকে ওই স্পেসটা দেওয়াটা আমার মনে হচ্ছে আমার দায়িত্ব। ওই বোর্ডটা থেকে আমি আসলে এটা দিচ্ছেন, সেটা খুব যে আমি ভাবছি বা কিছু এরকম না। শুভেন্দু তার কাছে একটু যেতে চাই গিটার ওয়ার্ক নিয়ে, যে আসলে আমাদের দেশে রিসেন্ট টাইমে অ্যাকোস্টিক বেসড কাজ একটু আগের তুলনায় কম হচ্ছে। আগে যেমন আমরা মেলোডি পেতাম 90s এর টাইমে বা আর্লি 2000 এ, তারপর অন্নদা করেছে অনেক কাজ, কিন্তু ওই পরিমাণে পাইনি। আবার অনেকে একটু বলছে একটু পশ্চিমবঙ্গের ঘরানার কম্পোজিশন পেলাম, যে অঞ্জন দত্তকে আমরা দেখছি ম্যারিয়ানে বা বেলা বসে। একটু বলবেন কিনা অ্যারেঞ্জমেন্ট সবকিছু নিয়ে বা আপনার গিটার ওয়ার্ক নিয়ে এই গানে? গিটার ওয়ার্ক নিয়ে ব্যাপার যেটা, গানটার ভিতরেই ওই ফিউশন ব্যাপারটা আছে, মানে যেটা ওই এক্সপেরিমেন্টাল, ও যে বললো না যে আমরা তো আসলে একটা এক্সপেরিমেন্টাল জায়গা থেকে এটা করা। সো এইটার ভিতর যেমন ওই দেশি একটা ভাইবও আছে, আবার একই সাথে মানে রক অ্যান্ড রোল, মানে দ্য স্টার্টিং ওয়াজ রক অ্যান্ড রোল। সো ওই জায়গার থেকে ভাবনা জায়গাটা ওটাই আসলে, যে ওই রক অ্যান্ড রোলের সাথে দেশি ভাইবটার ফিউশনটা, এবং সেটা কাজ করছে। মানে আমরাও ওই যে মানে বুঝিনি যে এটা কি হবে কি না হবে, বাট উই আর হোপফুল অ্যাবাউট ইট। এতটা এক্সপেকটেশন ছিল কি না? এক্সপেকটেশন ছিল না, ওই যেটা বললাম যে একদমই ভাবিনি যে মানুষ কিভাবে নেবে, বাট মানুষের ওই যে ওর মানে এইটা ওর আইডিয়া, এবং ওইটা আমারও শুনে খুবই ভালো লেগেছিল প্রথমে, যে ও গুলবাহারের ফেস রিভিল করবে না। কারণ যেটা হয় আমরা যখন অডিওর ভিজুয়াল করি, এটা কিন্তু সব থেকে ডিফিকাল্ট কাজ। কারণ হচ্ছে যে মানে আমরা গান তো আগে শুনতাম, ক্যাসেটে শুনতাম, সো আমরা কল্পনা করতাম, বই পড়তাম যখন, তখন তো বই পড়ে কল্পনা করতাম, বাট এখন তো অনেক বেশি ভিজুয়াল দেখি, সো সব কিছুই আমাদের সামনে থাকে, কল্পনার জায়গাটা কম। সো এখানে ভিজুয়াল আছে, বাট গুলবাহারের ভিজুয়াল ওইভাবে নাই, ফেসটা নাই। সো দ্যাটস দ্য ব্রিলিয়ান্ট আইডিয়া, মানে একটা রেস। হ্যাঁ, এটা মানে এটা ঈশানের আইডিয়া এবং ইটস ব্রিলিয়ান্ট, সেটাই কাজ করেছে সব থেকে ভালোভাবে। আচ্ছা, আর ভিডিও শুটের যদি কোনো গল্প থেকে থাকে, আপনারা দুজন খুব সুন্দর পারফর্ম করেছেন। অনেক গল্প। আমাকে তো প্রথমেই ও কনভিন্স করেছে যে দাদা একটা পেইন দিব তোমাকে, সেটা হচ্ছে পুরান ঢাকায় যেতে হবে। শুটিং এর নাম শুনলেই আমি ভয় পাই অনেক, সবাই আমরাও ভয় পাই, মানে অবশ্যই ও ভয় পায়, মানে খুব কঠিন কাজ। মানে এটা যারা করে তাদেরকে সেলুট জানাই আসলে, কারণ রাত দিন যারা শুটিং করে খুবই পরিশ্রমের কাজ। তো আমরা পার্সোনালি চাই না, আমি তো চাই না, তো বাট এই গানটার জন্য মানে সবকিছু করতে প্রস্তুত, এবং পুরান ঢাকায় গেলাম। তো পুরো দিনটা আসলে মানে আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ ও তো পুরান ঢাকায় বেড়ে ওঠা। হ্যাঁ, আমি আশেপাশে। হ্যাঁ, সো বাট মানে আমার ওই জায়গাগুলোতে ও নিয়ে গেছে আমাকে, প্রত্যেকটা জায়গা। সো ওই জায়গাগুলোর একটা ভাইব আছে, মানে মানে খুবই এনশিয়েন্ট জায়গাগুলো, অনেক হিস্টোরিক্যাল প্লেস। ইভেন যেখানে ওই যে বিউটি বোর্ডিং গেলাম আমরা, ওখানে খাবারটাও অনেক মজা ছিল, পুরো দিনটা অনেক মজা ছিল। ইভেন যে সেলুনটা যে কিভাবে খুঁজে বের করা, হ্যাঁ সেলুনটা মানে স্টোরি অনেক আছে। আচ্ছা, শুটিং এর ওইটা বলতেই, ওইটা যেমন একটু অনেক কঠিন একটা কাজ, শুটিং জিনিসটা পুরো মানে হ্যান্ডেল করা, কিন্তু অনেক মজারও অনেক হয়, স্টোরি হয় ওখানে। সো ওই দিন প্রচুর গরম ছিল, একটা জিনিস মানে এটা বলতে হবে, অনেক গরম, মানে অত্যাধিক গরম ছিল। সো আমাদের সবারই একটু লাইক আমরা টায়ার্ড হয়ে গেছিলাম এই শুটিং করতে করতে। তারপর হচ্ছে
কিন্তু যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে যখন শুটিংটা শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আমরা যখন মানে শুটিং শেষ প্যাক আপ, আমরা সবাই খাওয়া দাওয়া করছি, ওইখানকার এত মজার মজার খাবার খেয়ে আসলে আমরা সব যে সারাদিনের যে কষ্টটা হয়েছে আমাদের সবাই ভুলে গেছে এটা। অ্যান্ড ভিডিও টিমের দুজনের কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে অর্পণ পাল আর রিয়াদ মনোয়ার। আমাদের যে ভিজুয়াল টিমটা ছিল ওরা অনেক এফোর্ট দিচ্ছে ওদের জায়গা থেকে। সো ওইটা যদি ওরা মানে এত ডেডিকেশনলি না দিত, ডেডিকেশন যদি না থাকতো এই ব্যাপারটাতে, তাহলে হয়তো আমরা এই যে জিনিসটা হয়েছে এটা হইতো না আসলে। মানে ওদেরকে অনেক থ্যাংক ইউ যে ওরা ওদের পুরো বেস্টটা দিয়ে ট্রাই করছে যে এটাকে কত ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায়। যারা আর্টিস্ট শিল্পী তাদের একটা সবসময় চিন্তা থাকে যে আমি এমন একটা সৃষ্টি করব যেটা আসলে থেকে যাবে দীর্ঘ সময় মানুষের মনে, যেমনটা আমি অঞ্জন দত্তের কিছু গানের রেফারেন্স দিচ্ছিলাম। তো কি মনে হয় যে গুলবাহার একদম সর্বশেষ এটাই জানতে চাই যে গুলবাহার মানুষের মনে থেকে যাবে কিনা? হ্যাঁ, এটা আসলে আমরা যখন প্রথম দিকে গানটা ছাড়ছিলাম, প্রথম 1 মাস তো গানটার এত ভিউজ বা এত রিচ হয় নাই। সো 1 মাসে না আমরা অনেক কমেন্টস দেখছি, যারা অডিয়েন্স মানে আমাদের যারা রেগুলার অডিয়েন্স সবাই সবসময় যারা গান শোনে, সো ওদের যখন রেসপন্সটা দেখছি খুবই পজিটিভ মনে হয়েছে। তখনই না আমাদের কাছে মনে হয়েছে যে গানটা আসলে টিকে যাবে কেন, কারণ আমার মনে হয়েছে যে পরবর্তী 20 বছর পরে যে কখনো না কখনো কেউ না কেউ সার্চ করে গানটা শুনবে। কিন্তু স্লোলি যাচ্ছিল অনেক, এইটা বুঝিনি হঠাৎ করে। সো তারপর হঠাৎ করে তো লাইক ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পরে তো এটা যেমন একটু রিলস এর জন্য আর মেয়েরা অনেক রিলস মানে কি জন্য যে হয়েছে এটা তো আমাদের ধারণা রিলস গুলো চোখে পড়েছে। তখন অনুভূতি কেমন হলো যখন প্রথম দেখেছেন? তখন মনে হয়েছে যে ভালোই হয়েছে গুলবাহারকে না দেখায়, কারণ দেখাইলে হয়তো বললাম না আমি দ্যাটস দ্য বেস্ট আইডিয়া। কারণ আমার ইচ্ছা ছিল যে মানে এই যে এত মানুষ যে এত গুলবাহারকে দেখছে, এটা যদি আমি কারো ফেস রিভিল করে দিতাম তাহলে হয়তো হইতো না। সো এইটা তো সবকিছু দেখে ফেলে মানুষ, তো কল্পনার জায়গাটা এখন যে সবাই নিজেকে গুলবাহার ভাবতে পারছে, কল্পনার জায়গাটা আছে, ওই জায়গাটাই ওইটাই আসলে মানে ওই জায়গাটাই আসলে মানুষকে অনেক মানে অ্যাট্রাক্ট করছে আর কি, হুকটা ছিল ওখানেই। এটাই এটা খুব ভালো লাগছে আমাদের কাছে। অনেক আর্ট ওয়ার্ক করতেছে, অনেকে গান গাচ্ছে আমাদের গুলবাহার, অনেকে বিশ্লেষণও করছে, যেটা খুবই আমাদেরকে ইন্সপায়ার করতেছে। খুবই ইন্সপায়ারিং। ইন্ডিপেন্ডেন্ট কাজটা আমরা সবাই নিজেদের জায়গা থেকে আমাদের বেস্টটা দিয়ে ট্রাই করছি, আর এরা যে সবাই এত পছন্দ করতেছে এটাই আমাদের ভালো লাগে আসলে, আর কিছুই না। সামনে এই দুজনকে আমরা পাবো কিনা খুব শীঘ্রই? কারণ অডিয়েন্সের দিক থেকে একটা চাপ আসতে পারে যে এই জুটিকে এটা তো নিশ্চয়ই কোনো প্ল্যানিং চলছে কিনা বা কিছু বলা যায়? অবশ্যই আমরা ওই যে একটা কাজ নিয়ে কথা বলতেছি যে মানে গুলবাহারকে আবার কোনোভাবে সামনে ফিরে আনা যায় কিনা, ওইটা নিয়ে আমরা দাদা মিলে একটা প্ল্যান করতেছি, চেষ্টা করতেছি কিছু করার। যদি হয় সম্ভব হলে আমরা আর আমরা সামনে তো কাজ করব, গুলবাহার 2 পেতে পারি না, এটা বলা যাচ্ছে না। গুলবাহার 2 আসবে কিনা এটা জানি না, কিন্তু গুলবাহার চরিত্রটাকে হয়তোবা আমরা কখনো আমাদের কোনো কাজের মাধ্যমে আবার নিয়ে আসতে পারি। এটা হয়তোবা মানে যদি সেটা আসলে সম্ভব করে অথবা মানে নিজেদের স্যাটিসফ্যাকশনের জায়গাটা থেকে অবশ্যই। লাল বাজারে গলির মোড়ে পান দোকানে খরিদ্দার পাখিরা নীরা দূরে নাম ছিল তার গুলবাহার। চালাক চতুর ভঙ্গি মাখা কাল সাজি তার বেজায় খুব, রাস্তা নাবুদ হয়ে শেষে দরিয়ায় দিলাম ঘরে খাস্ত আদান প্রদান আদর সোহাগ রাগভিমান, ঘরে খাস্ত আদান প্রদান আদর সোহাগ রাগভিমান। পথে ঘাটে ইন্তেজার হোসনে আরা গুলবাহার, লা